এসআইআর স্যার, আর এই স্যারকে নিয়েই এখন তরজা, স্যারকে নিয়েই এখন তর্ক, স্যারকে নিয়ে এখন বিতর্ক। আর এই স্যারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির কিছু নেতারা এমন অদ্ভুত সব বক্তব্য রাখছেন, যা শুনে আপনি কেন, রীতিমতো সামরিক বাহিনীর প্রধানরা তারা পর্যন্ত নড়ে চড়ে বসছেন। জগন্নাথ সরকার ভারতীয় জনতা পার্টির একজন নেতা, তিনি বলছেন বিজেপি ক্ষমতায় এলে নাকি ভারত বাংলাদেশ কাঁটাতারটাই তুলে নেবেন, তুলে দিয়ে ভারত বাংলাদেশ বন্ধুত্বপরায়ণ সম্পর্ক নিয়ে দুই বাংলাকে মিলিয়ে দেবেন। কি অদ্ভুত আজগুবি বক্তব্য। আর একই সঙ্গে এই এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যু, পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, এসআইআরের আতঙ্কে মৃত্যু, এবং আবার সেই সঙ্গে দেখা যাচ্ছে সেই ছবিও, যে ছবিতে আমরা দেখছি আইএনটিটিইউসির কিছু নেতারা রীতিমতো এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছেন। আচ্ছা, এই মৃত্যুর নেপথ্যে কারা রয়েছে, এই ভয়ের নেপথ্যে কারা রয়েছে, এসআইআর নিয়ে এত ভয় কিসের, কারা ভয় দেখাচ্ছে? মিঠুন চক্রবর্তী বলছেন কেউ তো রয়েছে যে ভয় দেখাচ্ছে। কুণাল ঘোষ বলছেন আজ গোখরোতে অ্যাসিড ঢালা হয়েছে, তাই জন্য গোখরো বেরিয়ে এসছে, সাপের গর্তে অ্যাসিড পড়েছে বলে গোখরো বেরিয়ে এসেছে। এই মুহূর্তে এসআইআর নিয়ে কিংবা স্যারকে নিয়ে তরজা তুঙ্গে, কিন্তু স্যারটা কার, আমার আপনার নাকি ইলেকশন কমিশনের? সবার আগে জগন্নাথ সরকারের সেই নরম গরম বক্তব্য, যা এই মুহূর্তে রাজ্য রাজনীতিকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। দেখুন, আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। সাংসদের এমন মন্তব্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সুর চড়িয়েছেন খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সপোস্টে অভিষেক লিখেছেন, নতুন গভীরতায় পৌঁছেছে বিজেপির ভণ্ডামি। বিজেপির সাংসদ জগন্নাথ সরকার ঘোষণা করেছেন বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে কোনো সীমা থাকবে না, দুই দেশ এক হয়ে যাবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রের বিজেপি সরকার কাঁটাতার বসানোর জমি না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে, আর সেই সীমান্তকেই মুছে দেওয়ার কথা বলছেন বিজেপিরই সাংসদ। এরপরেই বিজেপি এবং পদ্ম শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বিজেপি যদি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে তাহলে দলীয় সাংসদকে দ্রুত সাসপেন্ড করুক। এ ব্যাপারে বিজেপি নীরব থাকলে বুঝে নিতে হবে বিজেপি শীর্ষ নেতৃত্বের সম্মতিতেই এই ধরনের মন্তব্য করেছেন সাংসদ। এরপরে অভিষেকের মন্তব্য, একে জাতীয়তাবাদ বলে ধোঁকা বোকা বানানো এবং এসআইআর এর নামে পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করা। এসআইআর এর বিজেপির ট্রেডমার্ক রাজনীতির পরিচায়ক, এক ধরনের বিপজ্জনক ভণ্ডামি এবং বিশ্বাসঘাতকতা। এই অবস্থায় বিতর্ক দানা বেঁধেছে বুঝতে পেরে সাফাই দিয়েছেন বিজেপি সাংসদ। জগন্নাথ সরকারের মন্তব্য, বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা তৈরি হবে, বাংলাদেশ নিজেই জুড়ে যাবে, দখল করার কিছু থাকবে না। আসলে একটা প্রবাদ আছে যে কৃষ্ণ কেমন যার মন যেমন, এটা কাঁটাতার তুলে দিয়ে বাংলাদেশ বানাতে চাইছে। আর আমরা ক্ষমতায় আসলে বাংলার উন্নয়ন হবে আগামী দিনে। বাংলা অতীতের সোনার বাংলা যেমন ছিল সেই রকম করলে দেখা যাবে বাংলাদেশ তারা নিজেরাই ভারতের সঙ্গে জুড়ে যাবে, আমাদের দখল করার কিছুই থাকবে না। সব মিলিয়ে জগন্নাথ সরকারের মন্তব্যে বিতর্ক উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে। রাজা সাহা ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। একেই বোধহয় বলে গোদের ওপর বিষ ফোড়া, জানেন তো। উনি বললেন, বেফাস আলগা একটা মন্তব্য করলেন, তার সাফাই গাইতে গিয়ে আরও বেফাস আলগা কয়েকটা মন্তব্য করে ফেললেন। একেই আসলে বলে গোদের ওপর বিষ ফোড়া। আজ আমাদের সঙ্গে যারা আছেন আসুন আলাপ করে নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়, ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, ডাক্তারবাবু ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, রয়েছেন শক্তি মৈত্র কংগ্রেসের মুখপাত্র। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন, তিনিও এসে উপস্থিত হবেন, তৃণমূল কংগ্রেসের সমর্থক। এবং লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, প্রাক্তন সেনাকর্তা, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। জয় হিন্দ জেনারেল ভট্টাচার্য। আই জাস্ট গেট ব্যাক টু ইউ। আমি তন্ময়দা আপনাকে দিয়ে শুরু করি। মানে আমি কি প্রশ্ন করবো নাকি আপনি নিজেই বলবেন? এটা কি
দেখুন, এখন হচ্ছে উনি একজন সাংসদ, উনি যেটা বলেছেন পরবর্তীকালে আপনাদের কাছে আপনারা আবার গিয়েছেন, উনি তার যুক্তির সেটা আরো ভয়ঙ্কর দিয়েছেন, সেটা আরো ভয়ঙ্কর। আমি আপনাকে বলি বিজেপির স্ট্যান্ডটা বলি, কারণ আমি তো বিজেপির হয়ে বলতে এসেছি, কারণ এই প্রত্যেকটা ব্যক্তির হয়ে কথা বলতে আসিনি। ঠিক ঠিক ঠিক, কিন্তু ব্যক্তিটা আপনার এবার হচ্ছে বিজেপির স্ট্যান্ড হচ্ছে যে পশ্চিমবঙ্গকে, বিজেপি যদি ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করবে, বর্ডার অন্যভাবে সমস্ত সিল করা হবে এবং অনুপ্রবেশ পুরোপুরিভাবে রোকা হবে। তাতেও যদি অনুপ্রবেশ কোনোভাবে ঘটে থাকে তাহলে অন্য রাজ্যে যেমন হচ্ছে আসামে, ত্রিপুরায়, ওই গ্রামে গ্রামে খুঁজে বার করা হবে এবং পুলিশ তার জন্য কাজ করবে। যেমন আমাদের দেশে আইন আছে, ফরেনার্স অ্যাক্ট বলে একটা আইন আছে, সেই অ্যাক্টে আজকে পুলিশ খুঁজে বার করতে পারে এবং লোকাল মানুষজন পুলিশকে ইনফর্ম করতে পারে যদি তারা কাউকে দেখে। সেটা পশ্চিমবঙ্গে সেটা হয় না, কারণ পশ্চিমবঙ্গে কোনোভাবে বর্ডার থেকে ঢুকে আসতে পারলেই তাহলে তৃণমূলেরা হচ্ছে ওই আধার কার্ড, তারপরে ভোটার আইডি, সমস্ত আইডিগুলো বানিয়ে দেয়, তাদেরকে রেখে দিয়ে ভোট ব্যাংক বানায়। তো সেইগুলো কিন্তু বন্ধ হবে, আর এইগুলো বন্ধ হলে পশ্চিমবঙ্গ আর পশ্চিম বাংলাদেশ হওয়ার দিকে যাবে না। এইটা হচ্ছে কিন্তু স্যার, আমি তো আপনার সঙ্গে 100% সহমত যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হওয়া উচিত নয়, কিন্তু বৃহত্তর পশ্চিমবঙ্গের স্বপ্ন তো আপনার দলের সাংসদই দেখাচ্ছেন। যদি ছোট নেতা হতো, দলীয় নেতা হতো, প্রান্তিক কোনো জেলার নেতা হতো, আমরা এতটা মাথা ব্যথা মানে করতামই না। কিন্তু কি করব বলুন, সংসদে যান, দেখুন পার্লামেন্টারিয়ান, দেখুন আমি পার্লামেন্টে বসেন, ল মেকার, তিনি বলছেন, মানে যে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, স্যার যে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলেন যে বাংলায় বর্ডার জরুরি, বাংলায় বর্ডার নেই, বর্ডার করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার করতে দিচ্ছেন না, বলেন তো, অমিত শাহ নিজে বলেন। সেই সংসদে বসে থাকা আরেকজন প্রতিনিধি যার নাম জগন্নাথ সরকার, যিনি আপনার দলেরই একজন নেতা, আপনার দলেরই একজন সাংসদ, তিনি বলছেন বর্ডার তুলে দেবো। আপনাদের এবার আপনাদের এটাকে দ্বিচারিতা বলবো না বিভ্রান্তি বলবো নাকি পাগলের প্রলাপ বলবো, বুঝতে পারছি না। আমি একটা কথা বলে দিই, অ্যান্টি ন্যাশনাল রিমার্ক। উনি শুনুন, উনি নিজে জগন্নাথ সরকার কি অ্যান্টি ন্যাশনাল? ওনার কথা আলাদা করে না, আমি আপনার টোনে জিজ্ঞেস করছি, আমি আপনাদের পার্টি লাইনে জিজ্ঞেস করছি স্যার, জগন্নাথ সরকার কি অ্যান্টি ন্যাশনাল? আপনি শুনবেন তো? আরে বলছি তো, বলুন না জগন্নাথ সরকার অ্যান্টি ন্যাশনাল। উনি কোনো টাইম স্কেল বলেননি। আরে বলুন না জগন্নাথ সরকার অ্যান্টি ন্যাশনাল। না না, উনি অ্যান্টি ন্যাশনাল কেন উনি হবেন? উনি শুনে নেই, উনি কোনো টাইম স্কেল বলেননি। এই মুহূর্তে উনি বলেননি 5 বছর বা নেক্সট 5 বছর বা নেক্সট বলেছেন বিজেপি ক্ষমতায় এলে, উনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে সীমান্তে মুছবে কাঁটাতার। শুনুন, উনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে, উনি কোনো টাইম স্কেল বলেননি। মানে বিজেপি ওখানে কোনো আমি ওনাকে ডিফেন্ড করছি না, আপনি যদি বারবার বলছেন, আমি আপনাকে বলে দিলাম উনি কোনো টাইম স্কেল বলেননি। আজ থেকে 100 বছর পরে হবে না 50 বছর পরে হবে না 10 বছর পরে হবে। এই জন্য স্যার প্লিজ পারডন মি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু স্যার অনেকেই অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, যে কারণ অখণ্ড ভারত যেটাকে বলে, যেটা হচ্ছে এক সময় ভারতবর্ষ ছিল, সেই মানে আফগানিস্তান, পাকিস্তান, বর্মা সবাইকে নিয়ে। তার মানে এই নয় যে ভারতবর্ষ কারোকে জোর করে কারো। আমার একটাই প্রশ্ন, আপনি বলছেন উনি কোনো টাইম ফ্রেম বলেননি। এখন আমি আরে তন্ময়দা কথা বলতে দিন। তন্ময়দা প্রথমেই বলেছি, তন্ময়দা একটু সঞ্চালক ক্লারিফিকেশন দিয়েছেন, তন্ময়দা একটু সঞ্চালককে কথা বলতে দিন। আমি শুনুন, একটু সঞ্চালক কথা বলুন। আপনি বলে নিয়েছেন, আমার একটাই বক্তব্য। আরে বাবা, আপনি সঞ্চালক, না না আপনি বলে নিয়েছেন, তাহলে একটাই প্রশ্ন স্যার, আপনি বলছেন উনি কোনো টাইম স্প্যান বলেননি, আপনি বলছেন 100 বছর পর হতে পারবে। আমরা স্পষ্ট দেখছি উনি বলছেন বিজেপি ক্ষমতায় এলে, তাহলে কি বিজেপি বাংলায় 100 বছর পর ক্ষমতায় আসবে? এইটাই সমস্যা। তাহলে কি বিজেপি বাংলায় 100 বছর পর ক্ষমতায় আসবে? এইটাই সমস্যা। না, আপনি কি বলছেন তাহলে 100 বছর পর বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে? বিজেপি কালকে ক্ষমতায় আসার পরে 100 বছর পরে হতে পারে। হ্যাঁ, বিজেপি কালকে, আমি আপনাকে এইটাই তো বলার চেষ্টা করছি যে উনি বিজেপির ক্ষমতা আসার সঙ্গে ওইটা অখণ্ড ভারতের সম্পর্ক নেই। এবার বিজেপি ক্ষমতায় থাকলে যেটা হচ্ছে অখণ্ড ভারত তো আপনাদের নির্বাচনী ইস্তেহারে নেই। আপনি এটা অখণ্ড ভারত আপনার কোন নির্বাচনী ইস্তেহারে রয়েছে? আপনাকে বলছি শুনুন। আরে স্যার আপনি দেখেন না, অখণ্ড ভারতের কথা আপনার কোন নির্বাচনী ইস্তেহারে বলা হচ্ছে? না না, এটা নির্বাচনী ইস্তেহারে বলা হয়নি। অখণ্ড ভারত বিজেপি পার্টি লাইনের কথা। আমি তো আপনাকে বলছি বিজেপি স্ট্যান্ড নয়, সেটা তো বলা হয়েছে। তো আপনি আমাকে এক্স্যাক্টলি একজন সাংসদ বলেছেন, আপনি তার বারবার ব্যাখ্যা দিতে বলছেন। আমি তাতে বললাম চাইবো না উনি কোন টান, আমি কেউ ব্যাখ্যাটা শুনিনি।
ব্যাখ্যাটা শোনা যাচ্ছে রাখুন। ব্যাখ্যাতে আপনি বলছেন 100 বছর পর বিজেপি কালকে ক্ষমতায় আসলে 5 বছরের মধ্যে হয়ে যাবে। আপনি বলেছেন কি এটা? উনি বলছেন, আমি বলছি উনি বলছেন বিজেপি ক্ষমতায় এলে, আমি আপনার সুবিধার্থে আরেকবার জগন্নাথ বাবুর বক্তব্যটা লেডিস এন্ড জেন্টলম্যান দেখুন, জগন্নাথ বাবু এক্স্যাক্টলি কি বলেছেন শুনুন। আগামী দিন এক হয়ে যাবে। যে একটা প্রবাদ আছে যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটা তারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। যে এবার যদি আমরা জিতি, আরে স্যার এক মিনিট সব শোনাবো, সব শোনাবো। পরেরটাতে উনি আরো বেশি ফাউল করেছে। দাঁড়ান না, এক এক করে যাই না। প্রথম আপনি বললেন টাইম ফ্রেম দেননি, উনি বলছেন এবার যদি বিজেপি জেতে, তারপর আপনি বলছেন 100 বছর পর। তাহলে আপনি হয় একটা জিনিস মানুন, আগামী 100 বছর বাংলায় ক্ষমতায় আসার জায়গা নেই বিজেপির। জিনিসটা বোঝেননি আমরা, বুঝেছি, আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনি পরেরটা শোনান, পরের বক্তব্য, সাফাইয়ের বক্তব্য শোনান, সাফাইয়ের বক্তব্য শোনান স্যারের, একেবারে তন্ময় বাবুর অনুরোধে সাফাইয়ের বক্তব্যটাও শোনাবো। বলে দিচ্ছি এটা আরো বেশি বিস্ফোরক। দেখুন, একটা প্রবাদ আছে যে কৃষ্ণ কেমন যার মন যেমন। তৃণমূল যেমন চায়, তারা ভাবছে কাটা তার বেড়া দিলে আমরা ওপারে গিয়ে লুটে পুটে খাবো। আর কেউ কেউ ভাবছে একই রকম ভাবনা, যে সিপিএম তারা ভাবছে তাই তো এই দ্বন্দ্ব লেগে গেল। এইভাবে আসলে আমার বলার বিষয়, আগে তো কাঁটাতারের বেড়া ছিল না। ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলিমের রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি উন্নয়নের রাজনীতি করে, সবকা সাথ সবকা বিকাশের কথা বলে। আর যারা সাম্প্রদায়িক সুশ্রী দিয়ে মুসলিম ভোট নেওয়ার জন্য বৃহত্তর বাংলাদেশের স্লোগান দেয়, তারা এটা কাঁটাতার তুলে দিয়ে বাংলাদেশ বানাতে চাইছে। উনি কি বলছেন আমি তো অন্তত বুঝতে পারলাম না তন্ময় বাবু। আমি একটু জেনারেল উৎপল ব্যানার্জির কাছে, উৎপল ভট্টাচার্যের কাছে যাব। জেনারেল উৎপল ভট্টাচার্য, এক্স ইন্ডিয়ান আর্মি হাই র্যাঙ্কিং ওয়ার রুম স্পেশালিস্ট তিনি রয়েছেন। জেনারেল ভট্টাচার্য, যদি এই যেটা বলছেন বিজেপির সাংসদ ল মেকার যেটা বলছেন যে কাঁটাতারের বেড়া যদি তুলে দেব, ইমপ্লিকেশন কি হতে পারে এটার? শুনুন, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট, পলিটিক্যাল বেলিকোজ। কেননা আমাদের এখানে ইলেকশন সামনের বছরের 5-6 মাসের মধ্যেই হবে। তোমার একটু রেজ দ্য টেম্পারেচার, এইসব, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট, তার থেকে বেশি কিছু নয়। শুনুন, কাঁটাতারের কথা হচ্ছে, আপনি জিএসটি বললেন, টেকনিক্যাল দুটো একটা পয়েন্ট আছে। 1975 সালে যখন বাংলাদেশ হয়ে গিয়েছিল, বাংলাদেশ 4 বছর বয়স, তখন ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে একটা ট্রিটি হয়েছিল যে 150 গজের মধ্যে, ইন্টারন্যাশনাল বর্ডার 150 গজের মধ্যে কোনো ডিফেন্স ইনস্টলেশন হবে না। সেখানে কাঁটাতারের বেড়া ইন্ডিয়া দিতে যখন আরম্ভ করলো, বাংলাদেশ থেকে প্রচুর প্রতিবাদ হয়েছিল। তারপরে যখন খালেদা জিয়ার গভর্নমেন্ট এলো 2001 থেকে, তার আগে 1991 থেকে 96, সেই সময় ওরা অনেক প্রতিবাদ করেছিল। আর আমাদের স্ট্যান্ড হচ্ছে যে ওইটা দেয়া হয়েছিল তখন টু স্টপ দ্য স্মাগলিং, টু স্টপ দ্য ইলিগাল অ্যাক্টিভিটিস। জেনারেল ভট্টাচার্য, একটা প্রশ্ন কিন্তু না করলেই নয়, আপনাকে একটা প্রশ্ন না করলেই নয়। যে মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে, যে ভারতীয় এই মুহূর্তে দাঁড়িয়ে বলবে যে বাংলাদেশের কাঁটাতার তুলে দাও, তারা আমাদের ভাই, ভ্রাতৃত্বমূলক সম্পর্ক দরকার, এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ইউনুস এই মুহূর্তে আইএসআই এর সঙ্গে রীতিমতো হ্যান্ড ইন গ্লাভস হয়ে গেছে, পাকিস্তান ওখানে গিয়ে বেস বানাচ্ছে, এই মুহূর্তে যে ভারতীয় এই কথা বলবে, তাকে আপনি স্যার একজন প্রাক্তন সেনাকর্তা ন্যাশনালিস্ট বলবেন নাকি অ্যান্টি ন্যাশনাল বলবেন? দেখুন, উনি একজন জনপ্রতিনিধি, উনি দুবারের এমপি এবং মাঝে মাঝে এমএলএও দাঁড়িয়েছিলেন বোধহয় শান্তিপুর থেকে, সেখান থেকে জিতেছিলেন। যাই হোক, জনপ্রতিনিধিদের অনেক সময় এরকম জনরোষে অনেক রকম কথাবার্তা বলতে হয়। উনি নিজেই জানেন যেটা বলেছেন সেটা একটা হাস্যস্কর ব্যাপার, এটা পার্ট অফ দ্য কমেডি ইনফ্যাক্ট।
তো সেই বলছি না, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট। এর সঙ্গে কিছু একটা বিরাট একটা আমরা করে নিয়ে থেকে একটা কোনো কনক্লুশন করা, দ্যাট উইল নট বি ভেরি কারেক্ট। ওকে, থ্যাংক ইউ জেনারেল, আই রেসপেক্ট ইউর পলিটিক্যালি কারেক্ট স্টেটমেন্ট। আমি অনির্বাণ এসে গিয়েছে, অনির্বাণ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছে, বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, ভোটের জন্য অনেকেই অনেক কথা বলতে পারে, যেমন লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য বললেন, হয় তোমাদের দলেরও অনেকে অনেক কথা বলে। আজকেই শোনাবো তোমাদের দলেরও এক আইএনটিটিউসি নেতা খুব উদ্ভট একটি বক্তব্য রেখেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ভোটের জন্য দেশের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে এরকম বক্তব্য, কাঁটা তুলে নেবো এরকম বক্তব্য, কামিং ফ্রম আ পার্টি যারা একটা ন্যাশনালিস্ট পার্টি হিসেবে নিজেদেরকে অ্যাটলিস্ট ক্লেম করে, আম জনতার কাছে এই আবহে কেমন মেসেজ যায়, কী বার্তা যায়? দেখো, প্রথম কথা হচ্ছে যে এটা ইলেকশন প্রতিশ্রুতি হিসেবে যদি ধরি, লজিকটা তো ঠুনকো। আন্তর্জাতিক সীমান্ত কাঁটাতার থাকবে না তুলে দেওয়া হবে, আমি যদি ধরেও নি তর্কের খাতিরে, সিদ্ধান্ত তো নেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের। তা তো অলরেডি সেখানে সরকারে রয়েছেন, এর সঙ্গে রাজ্যের সরকারে আসা যাওয়া থাকা না থাকার তো কোনো সম্পর্কই নেই। বেসিক লজিকটাই তো গণ্ডগোলের। এখানে মুশকিলটা হচ্ছে যে সিএএ, এনআরসি এবং এসআইআর, এই যে পরপর তিনটে জিনিস হয়েছে, এবং সেটার কারণে মূলত জগন্নাথবাবু যে এলাকার সাংসদ, সেখানকার তার যারা ভোটার, তাদের মধ্যে যে ধরনের আতঙ্ক ছড়িয়েছে, তাদের মধ্যে যে ধরনের কনফিউশন ছড়িয়েছে, তার থেকে নজর ঘোরাবার জন্য এরকম উদ্ভট একটি মন্তব্য তাকে করতেই হতো। এই যে কাঁটাতার তুলে দেওয়াটা একটা ইলেকট্রাল প্রমিস হিসেবে কতটা হাস্যস্পদ, সেটা কি উনি বোঝেন না? এবার এই মন্তব্য যদি অনির্বাণ, এই মন্তব্য যদি এই মুহূর্তে বিরোধী দলের, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরোধী কোনো দলের এই মুহূর্তে কোনো নেতা করতেন কিংবা সাংসদ করতেন, কথার কথা বলছি, যদি কোনো বামপন্থী সাংসদ করতেন, নেই অবশ্য, তো তাও বলছি, যদি কোনো বামপন্থী সংসদ করতেন, কোনো তৃণমূল কংগ্রেস সাংসদ করতেন, নিদেন পক্ষে কোনো কংগ্রেস সাংসদ করতেন, কংগ্রেসের তো একটি বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম গাওয়া নিয়ে একটি রীতিমতো চর্চা হয়ে গেল। এই রকম যদি বক্তব্য করতেন, তাহলে বিজেপির আজকে স্ট্যান্ড কি হতো? দেখো, আমার সোনার বাংলা গানটি গাওয়ার জন্য যে কাণ্ডটি হিমন্ত বিশ্ব শর্মা ঘটিয়েছেন, বাস্তবটা তো হচ্ছে সেটা 1971-এর পর বাংলাদেশ নব্য রাষ্ট্র হিসেবে রবি ঠাকুরের গানটিকে তারা গ্রহণ করে জাতীয় সঙ্গীত হিসেবে। কিন্তু 1905 সালে লেখা রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা কিভাবে অপরাধ হয়ে যেতে পারে, এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা কিন্তু বিজেপির কাছ থেকে আমরা আজ অব্দি পাইনি। অথচ এখানে বসে বিজেপির মুখপাত্র কাঁটাতার তুলে দেওয়া, এটা কতটা ভালো একটি কথা, কত ঠিক অখণ্ড ভারত তারত বলে ফেললেন। এবার দেখুন, মজাটা হচ্ছে অখণ্ড ভারত। আমি আপনার সময় ডিস্টার্ব করি না, আপনি যদি অভ্যাসটা রাখতে চান, আপনি যদি এই অভ্যাসটা রাখতে চান, একই জিনিস ফেরত পাবেন। আপনি আপনার আবর্জনা শোনার দরকার নেই, আপনার ফালতু কথা শোনার দরকার নেই, আপনার ফালতু কথা শোনার দরকার নেই। আচ্ছা, প্লিজ, আমার সময় ঢুকবেন। আমি প্রথমেই বলেছি, বিজেপি স্ট্যান্ড হচ্ছে বর্ডার সিল করা, করে দিন, সে করে দেবে বিজেপি করুন। বিজেপি ওকে, প্লিজ ক্ষমতায় এসেছিল, অদ্ভুত কথা, পুরো প্রোগ্রাম একাই বলে যান। না না, এটা কি? আজকে যদি কংগ্রেসের কেউ সোনার বাংলা গানটি গেয়েছিল বলে হিমন্ত বিশ্ব শর্মা রীতিমতো সেটাকে ইস্যু করে, পলিটিক্যাল ইস্যু করে একটা বিরাট বিতর্ক সৃষ্টি করলেন, আজ যখন তার নিজের দলের কিংবা ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ এহেন মন্তব্য করছেন ভোটের ঠিক আগে, কোন সময় যখন বাংলাদেশ প্রায় প্রতিদিনই ভারতের বিরুদ্ধে একের পর এক হুঁশিয়ারি দাগছে, আইএসআই গিয়ে বাংলাদেশে ঘাঁটি বানাচ্ছে, পাক সেনা সেখানে গিয়ে রীতিমতো হাব বানাচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, যখন বাংলাদেশ আমাদের কাছে একটা রোগ স্টেট হয়ে গেছে, সেই সময় যদি কেউ বলে কাঁটাতার তুলে দেবো, বাংলায় ক্ষমতায় এলে কাঁটাতার তুলে দেবো, এর ইমপ্লিকেশনটা কি? দেখুন, জগন্নাথবাবু যে জেলার মেম্বার অফ পার্লিয়ামেন্ট মানে যারা আইন প্রণেতা, তিনি দুবারের পার্লামেন্টেরিয়ান, তাকে বলতে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে কাঁটাতার তুলে দেবে, এটা অত্যন্ত অসংসদীয় কথাবার্তা। এবং একটা কথা পরিষ্কারভাবে জানা উচিত যে একটা ভিন্ডিকটিভ, আমরা এসআইআর চাই না তা নয়, যে ভিন্ডিকটিভ অ্যাটিটিউডে অপারেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে নির্বাচন কমিশনটাই গঠিত হয়েছে, আগে সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, সেটাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে,
সুতরাং জগন্নাথ বাবুর কাছ থেকে এর বেশি আশা করা আমার কিছু বক্তব্য যায় না। হচ্ছে আপনারা যদি এরকম মন্তব্য করতেন আপনাদের গায়ে একটা লেভেল সাঁটিয়ে দেওয়া হবে। অবশ্যই সেই সাজিয়ে লেভেলটা দেওয়া। কি? এই লেভেলটা কি আপনি একটু বলবেন? না, আমরা যদি এই ধরনের মন্তব্য করতাম, আমাদের কোনো পার্লামেন্টেরিয়ান করতো, তাকে নয় জেলের অভ্যন্তরে থাকতে হতো, লেভেলটা দিয়ে তো ভারত বিরোধী একজন নাগরিক বা সাংসদ এটা বলতো। এবং দেখা গেছে যে বিজেপি যারা সাংসদ যারা যে জায়গায় আছেন, ধরুন বনগাঁ, নদিয়া, যে সমস্ত সীমান্তবর্তী অঞ্চলগুলো, এবং যে কথাটা তুমি বললে যে আজকে ট্রু সেন্সে বাংলাদেশটা পাকিস্তানের হাতে চলে গেছে, ঠিক। এবং ইউনিস ইজ নাথিং বাট এ পাপেট অফ পাকিস্তান। সেখানে হাব তৈরি হচ্ছে এবং দুদিন পর ওখানে সরকার তৈরি হবে। সেই সরকার হাসিনার সরকার হবে না। একটা কথা যে আসামের মুখ্যমন্ত্রী যেটা তৃণমূলের বন্ধু বললেন যে 1905 সালে রবীন্দ্রনাথ, আমি বুঝতে পারছি, আমি আমার কাছে ফিরবো, তার আগে আমি তন্ময়দাকে একটাই প্রশ্ন করব। জগন্নাথ সরকারের আমি ফিরবো আপনার কাছে। অবিলম্বে পদত্যাগ করা উচিত বা পার্টি থেকে সাসপেন্ড করে দেওয়া উচিত। ঠিক, আমি একটাই প্রশ্ন রাখবো, একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর একটাই প্রশ্ন রাখবো। তার আগে আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে জামাত নামক একটি গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী কিন্তু এরা বেসিক্যালি হার্ডলাইনার ইসলামিস্ট জঙ্গি গোষ্ঠী, জামাত নামে একটি গোষ্ঠী বাংলাদেশে লম্ফজম্ফ শুরু করেছে। তার সঙ্গে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিম, জামাত উল মুজাহিদিন এবং হরকত বলে একটি আছে, HUT বলে হরকত। এগুলো সবকটা জঙ্গি গোষ্ঠী, সবাই ডাইরেক্টলি কানেক্টেড টু ISI। এই হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা। সেখানে একজন বিজেপি সাংসদ বলছেন কাঁটা তারটাই তুলে দেব। এটা দেশের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য ভালো কি খারাপ সেটা তো অন্য বক্তব্য, অন্য আলোচনা। এটা কতটা দায়িত্বশীল একজন সাংসদ হিসেবে বলার, এবং এটা বিরোধী দলের কোনো সাংসদ বললে, কংগ্রেস তৃণমূল বললে, তাদের গায়ে এতক্ষণে অ্যান্টি ন্যাশনাল লেভেল ছেটে গিয়ে তারা UAPA আইনে জেলে চলে যেতেন। তাহলে অন্যের বেলায় কিল চড় থাপ্পড় আর নিজের বেলায় কিছুই নয়, এটাও তো ঠিক ডেমোক্রেসিতে টলারেট করা যায় না, তাই না? ছোট্ট বিরতি, বিরতির পর ফিরছি। প্রশ্ন থাকবে তন্ময়দার কাছে। মুখপাত্র তন্ময়দা, উনি যেখানে দাঁড়িয়ে এই কথাটা বলছেন সেটা একেবারে বাংলাদেশ সীমান্তের খুব কাছে, সেখানে দাঁড়িয়ে উনি এই কথাটা বলছেন। আপনি ভুলে যান আপনি কোন দল করেন, আপনি ভুলে যান আপনার কোন মতাদর্শ। ভারতকে সামনে রেখে, নিজের দেশকে সামনে রেখে বলুন তো এটা টলারেট করা যায়? দেখুন, আপনাদের এখানে যিনি সেনাকর্তা আছেন উনি যে কথাটা বললেন আমি ওনার সাথে একদম একমত। কারণ উনি যখন এই কথাটা বলেছেন, যেখানে সেটা দেখবেন একটা রাজনৈতিক মিটিংয়ে, সেখানে রাজনৈতিক মিটিংয়ে সেখানে তার যারা হচ্ছে সেখানে সেই এরিয়ার মানুষজন সেখানে রয়েছে, তার মধ্যে অনেকেই আছে উদ্বাস্তু, যারা হচ্ছে একসময় বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছিলেন, এখন হচ্ছে পশ্চিমবঙ্গে আছে। তো এখন হচ্ছে সেটা আমাদের সেনাকর্তা সে একই কথা বললেন, যারা রাজনৈতিক মিটিংয়ে তিনি বলেছেন এটা হচ্ছে। তারপরে আমি কি এটা সূক্ষ্মভাবে ধরবো? আমি আপনাকে বিজেপির কথাটা বলে দিই, আমি দেশকে নিয়েও আমি আপনাকে বিজেপির কথাটা বলে দিই, মানে বিজেপি দেশকে নিয়ে রাজনীতি করে, প্রমাণিত তা। বিজেপি যদি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ শুধু বন্ধ করবে তাই নয়, যত পশ্চিমবঙ্গে এসে ঢুকেছে বাংলাদেশ অনুপ্রবেশকারী, জিহাদি, রোহিঙ্গা, আর এই আপনি যারা বলছেন জামাত, সব একটা একটা ব্লক বাই ব্লক, বুথ বাই বুথ ধরে ধরে তুলে তুলে ডিপোর্ট করবে। সেটা তো খুব ভালো, সেটা বিজেপি করবে, কারণ দেশকে সুরক্ষিত করতে হবে। আমাদের জাতীয়তাবাদীদের দল, দেশকে আমাদের সুরক্ষা দিতে হবে, পশ্চিমবঙ্গকে আবার নতুন অবস্থায় ফেরত দিয়ে দিতে হবে, যে অবস্থায় পশ্চিমবঙ্গ ছিল। আরে মশাই, আপনি তো সলিলোকিতে চলে গেলেন। আমরা তো আপনাকে ডাকলাম ডিবেটের জন্য, আপনি তো সলিলোকিতে চলে গেলেন। শেক্সপিয়ার লিখেছিল সলিলোকি, জানেন? বলেন তো, নিয়েছি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে এখানে ডাকা। আমার প্রশ্ন খুব সহজ। আপনার যুক্তিতে আপনি বলছেন যে আপনি সেনাকর্তার সঙ্গে একেবারে একমত, যে যেটা হচ্ছে সেটা রাজনৈতিক সভা থেকে রাজনৈতিক বক্তব্য, তাই তো? তাহলে আপনি মানছেন যে ভারতীয় জনতা পার্টির সাংসদ, এই সাংসদ অ্যাটলিস্ট দেশকে নিয়েও রাজনীতি করে, ভারত মাতাকে নিয়ে রাজনীতি করে, আপনি মানছেন? শুনুন, রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক সভায় তিনি বলেছেন, তার তিনি ক্লারিফিকেশন দিয়েছেন। এরকম দেশ সেটা হচ্ছে বিজেপি হয়ে আমি বলতে এসেছি, আমি কোনো ব্যক্তির হয়ে বলতে আসিনি এখানে। আমি আপনাকে আবার বলে দিচ্ছি, এই ব্যক্তিগত কথাটা বলছেন বিজেপির সাংসদ হিসেবে। দেখুন, ওই ব্যক্তির পেছনে শুভেন্দু অধিকারী, আপনি আপনার এজেন্ডা নিয়ে কথা বলছেন। আমি এজেন্ডা নেই, ওই ব্যক্তির জগন্নাথ বাবুর ঠিক পেছনে বিজেপির কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর পোস্টার। সমস্ত অনুপ্রবেশকারী ডিপোর্ট
করা হবে পশ্চিমবঙ্গ থেকে। খুব ভালো, পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় ফেরত দিতে হবে। উনি যে মঞ্চ থেকে কথাটা বলছেন বাংলা করতে হবে, সেখানেও তো নতুন করে পশ্চিমবঙ্গ আবার তৈরি করব আমরা। এটা হচ্ছে বিজেপি স্ট্যান্ড। শুনে নিন, আপনার এজেন্ডা নিয়ে আপনি যাচ্ছেন। না, আমার এজেন্ডা নয়, এটা আপনার আমার এজেন্ডা ভারতের এজেন্ডা। আমি প্রথমে বলে দিচ্ছি, আমার এজেন্ডা ভারতের এজেন্ডা, আমার এজেন্ডা আপনার পার্টির এজেন্ডা নয়, একটা সেনাগত আমাদের এজেন্ডা ভারতের এজেন্ডা নিয়ে আপনি বলে যান। আমি আপনাকে বিজেপির কথা বলে দিলাম। দেখুন, রাজনৈতিক সভা থেকে বললে যা খুশি বলা যায়, এটাই তো যুক্তি দাঁড়ালো। তাহলে মানে রাজনৈতিক এক্স্যাক্টলি সেটাই আমি তন্ময়বাবুকে সেটাই জিজ্ঞেস করছিলাম। সভা থেকে উনি বলেছেন, অর্থাৎ যা খুশি বলতে পারেন। যদি এটাই যুক্তি হয়ে থাকে, তাহলে শক্তিদাদের যিনি আসামের যে ভদ্রলোক যার বিরুদ্ধে মামলা হচ্ছে, তিনি তো রাজনৈতিক সভা থেকেই গান গেয়েছিলেন, তাহলে তার বিরুদ্ধে মামলা হলো কেন? তাহলে আজ থেকে ইলমাস যে কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক নেতৃত্ব, কর্মী, সমর্থক যদি রাজনৈতিক সভা থেকে যে কোনো ধরনের কথা বলেন, তাহলে আজকে তন্ময়দাকে এখানে দাঁড়িয়ে বলতে হবে যে বিজেপি তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। বেশ, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি। কিন্তু কোথাও মানতে পারলাম না, জানেন তো, রাজনৈতিক সভা হোক আর যাই সভা হোক, সেখানে দেশের নিরাপত্তা নিয়ে এরকম মন্তব্য করা যায় না, দেশের বর্ডার নিয়ে এরকম মন্তব্য করা যায় না। স্পেসিফিকলি যখন যে দেশের সম্বন্ধে এই কথা বলা হচ্ছে, অর্থাৎ আমাদের পাশের দেশ, পড়শি দেশ, তারাই এখন ভারতবর্ষের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে হয়তো তন্ময়বাবু বলছেন যেটা আমার এজেন্ডা, আমার পার্সোনাল এজেন্ডা, কিংবা আমাদের চ্যানেল, জগন্নাথবাবু যা বলেছেন, জগন্নাথ সরকার যা বলেছেন, ভারতীয় হিসেবে আমরা সবাই সত্যি তার নিন্দা করি। কিন্তু তন্ময়বাবুকে নিন্দা করবেন? তন্ময় মুখোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তিনি কি আজকে অন এয়ার নিন্দা করবেন জগন্নাথ সরকারের এই মন্তব্যের? তন্ময়বাবু, দেখুন, আমি হচ্ছে কোনো ব্যক্তি নিয়ে হচ্ছে কোনো কথা বলতে এখানে আসি না। আমি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসেবে কথা বলতে আসি, এবং আমি এটা বলতে পারি যে ওনার বক্তব্য আপনাদের সবসময় তাদের কাছে অ্যাক্সেস আছে, তিনি মিডিয়ার সাথে কথা বলেন, তিনি মিডিয়াকে আবার বলেছেন, আপনার যদি আরও জানার ইচ্ছে থাকে তার কাছে যেতে পারেন, আবার শুনতে পারেন, তিনি নিজে আবার ক্লারিফিকেশন দেন। তাহলে এবার তন্ময়বাবু, আমি আপনাকে আবার বলে দিলাম, আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পরম অমিত শাহজি এই বাংলাদেশ বর্ডার নিয়ে কি বলেছেন শোনাবো। घुसपैठियों के लिए बीएसएफ क्या कर रही है, सेना क्या कर रही है, मैं आज वास्तविकता इस देश को बताना चाहता हूं। और मैं ऐसा करता हूं कि तृणमूल कांग्रेस के सारे लोग सदन को छोड़कर नहीं जाएंगे, ध्यान से सुनेंगे। अब सुनिए भाई, हमारी बांग्लादेश से सटी हुई सीमा 2216 किलोमीटर है। 563 किलोमीटर सीमा आज भी खुली है, जहां 112 किलोमीटर में फेंसिंग हो ही नहीं सकता, और 450 किलोमीटर जहां फेंसिंग होता है वहां बाकी है। मैंने डीओ लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं, बंगाल सरकार भूमि नहीं देती। 450 किलोमीटर के लिए गृह सचिव बंगाल के मुख्य सचिव के साथ 7 मीटिंग करे, जहां फेंसिंग। তাহলে তন্ময়দা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় অমিত শাহজি তিনি বলছেন তৃণমূল কংগ্রেস জমি দিচ্ছে না, কিন্তু আজকে দাঁড়িয়ে দেখছি তারই সহযোদ্ধা, তারই পার্টির একজন সাংসদ তার পাশে বসেন, পাশে বলতে তার সঙ্গে একই সঙ্গে এই সদনেই বসেন, যে সদনে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেছেন। ভিজুয়ালস প্লিজ। যে সদনে বসে তিনি আজকে এই মন্তব্য করেছিলেন, সেই সদনেই বসেন একজন মানুষ, তিনি বলছেন কাটাতার চাই না। আমি অনির্বাণের কাছে এই প্রশ্নটা করবো। অনির্বাণ, তোমাদের হাতে একটা এক্সট্রা পয়েন্ট চলে এলো। এক্সট্রা পয়েন্টের অত কিছু দরকার নেই, মানে এই এমনিতে মতুয়া গড় বলতে যেটা বোঝায়, সেইখানে মতুয়া ভাই বোনেরা বিজেপির যে ভাঁওতাবাজির রাজনীতি সে শিকার হয়ে আজকে যে পরিস্থিতিতে আছেন, তারা এমনি বুঝবে 26-এ কী হবে। প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা আজকে অমিত শাহ বলছেন কাঁটাতার দেওয়ার কথা, তারই সতীর্থ সাংসদ বলছেন কাঁটাতার তুলে দেওয়ার কথা। যদিও 26-এ ভোটের সঙ্গে কাঁটাতার তুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই, তবুও ধরে নিলাম এখানেতেই সরাসরি প্রশ্নের উত্তর বিজেপিকে দিতে হবে যে অমিত শাহ ঠিক না জগন্নাথ সরকার ঠিক, দুটো তো একটা। আমার একটা প্রশ্ন, এসআইআর হচ্ছে তো এই অনুপ্রবেশকারীদের বার করার জন্য। এসআইআর আবহে যখন এসআইআর হচ্ছে, এসআইআর আবহে সেই সময় জগন্নাথবাবু এহেন কথা বলছেন কোথায়? ভোটের ঠিক আগে, একেবারে সীমান্তবর্তী একটি এলাকায়। তার একটা কারণ ইলমাস মনে রাখতে হবে, আমরা সাম্প্রতিক সময়ে সংবাদপত্রে দেখেছি যে এই নদিয়ার একটি বড় অংশ, এমনকি বনগাঁর দিকের একটি বড় অংশে যে 2002 সালের সঙ্গে যে ভোটার লিস্টের ম্যাপিং, সেখানে একটা বিশাল শতাংশের মানুষের নাম ভোটার ম্যাপ যদি ধরা হয় সেটা কিন্তু মেলেনি।
অর্থাৎ যে হিন্দু বাঙালি মতুয়া মানুষজনদের নিয়ে বিজেপির মূল রাজনীতির জায়গা, তাদের অধিকাংশই এই ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার আশঙ্কা বা আতঙ্কে ভুগতে শুরু করেছেন। আমি প্রথমেই বলেছিলাম, আবারও বলছি, সেই আতঙ্কের জায়গা থেকে তাদের নজর ঘোরানোর জন্য এরকম অদ্ভুত সব কথাবার্তা আজকে বিজেপির নেতাদের কিন্তু বলতে তাহলে তন্ময়বাবু, তাহলে আপনারা তাহলে বুঝতে পারছেন যে যাদের ভোটগুলো মানে যাদের নামগুলো কাটা যাবে সবাই হয়তো রোহিঙ্গা জামাত নয়, তার মধ্যে কিছু শরণার্থীরাও রয়েছেন যারা ওপার বাংলা থেকে এসেছিলেন। সরকার এইটা ভয়ভীতি তৈরি করা হচ্ছে। আমি প্রতিটি উদ্বাস্তু হিন্দুদের এটা বলে দিতে যাই যে ভারতবর্ষের আইন বলছে সিএ এর মাধ্যমে তারা সবাই নাগরিকত্ব পাবে। তাদের কোনো একজনও পশ্চিমবঙ্গ ছেড়ে কোথাও যাবে না, একজনও যাবে না। ভারতীয় জনতা পার্টি তাদের পাশে দাঁড়িয়ে আছে, ভারতীয় জনতা পার্টি তাদের পাশে দাঁড়িয়ে আছে, একজনও যাবে না কোথাও। এটা হচ্ছে কোনো নাগরিকত্বের বিচার হচ্ছে না, বলতেই দেবো। আচ্ছা, এবার বাবু, আপনি একজন ডাক্তার, প্লিজ বলতে বললেন আমাকে। এবার বলি, আজকে জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, ধরুন এই গোবরডাঙ্গা বনগাঁর সীমান্তবর্তী অঞ্চল এবং নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এখনও তারা নির্বাচন কমিশনই বলছে যে তারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 100% ম্যাপিং তৈরি করতে পারেনি। 4 তারিখ থেকে শুরু হবে। কালকে ইয়ারও বলছেন যে 60 to 65% ম্যাপিং করেছি। আমার কথা হচ্ছে, এই কথা যদি রাহুল গান্ধী বলতেন, তাহলে রাহুল গান্ধীকে 24 ঘন্টার নোটিশে তার পার্লামেন্ট কেড়ে নেওয়া হলো, তার বাড়ি কেড়ে নেওয়া হলো, তাকে তাড়িয়ে দেওয়া হলো। আজকে জগন্নাথ সরকার একজন পার্লামেন্টেরিয়ান, যিনি সদনে সতীর্থ অমিত শাহ দাঁড়িয়ে বলছেন যে কাঁটা তার রাজ্য সরকার দিচ্ছে না। আমি আপনাদেরকে বলি যে ভারতীয় গত 31শে অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন ছিল, ঠিক ওই দিনেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস। এই সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন, তাকে নিয়ে টানাটানি শুরু করেছে। 1925 থেকে 1942 সাল পর্যন্ত আরএসএস ব্রিটিশের দালালি করেছে। আমার বক্তব্য একটাই, যে পরিষ্কারভাবে বলুন, জগন্নাথ সরকার যে বিজেপির পার্লামেন্টারিয়ান বা জনপ্রতিনিধি কিনা। আজকে বেশ আমার একটা ছোট্ট বিরতি নিতেই হবে, আমি তারপর তন্ময়দের কাছে আসবো। ছোট্ট বিরতি নিতে হবে, কিন্তু তার আগে বলে রাখি, দেখুন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু সত্যি ভারতের আত্মনির্ভরতার জন্য অনেক কিছু করেছেন। আজকে বিরোধীরা মানুক না মানুক, ডিফেন্স এবং অর্থনীতির জায়গা থেকে ভারত কিন্তু বেশ চাঙ্গা হয়েছে, এবং তার প্রতিফলন বিভিন্ন গ্লোবাল সুপার পাওয়াররা যেভাবে ভারতকে এই মুহূর্তে কোণঠাসা করার চেষ্টা করছে, সেদিকে তাকালেই আপনি পাবেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনিও কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারে কাঁটাতার দেওয়ার জন্য। তাদের বিরুদ্ধে আমাদের কোনো মন্তব্য কিংবা কোনো রকম টিকা টিপ্পণী নেই, উল্টে সমর্থন রয়েছে। বেশ, না হলে জগন্নাথবাবু অনেক কিছুই বলেছেন, তাই বলে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কিছু বলেননি এমনটা কিন্তু নয়। তৃণমূল কংগ্রেসের একজন আইএনটিটিইউসির নেতা, অর্থাৎ তৃণমূল আইএনটিটিইউসির একজন নেতা, মেবি আই এম রং, আইএনটিটিইউসির একজন নেতা, তিনি এসআইআর নিয়ে যে ভয় দেখাচ্ছেন সেটা রীতিমতো উদ্বেগের। কারণ আজকেও একজন পরিযায়ী শ্রমিকের এসআইআর আতঙ্কে মৃত্যুর দাবি সামনে আসছে। এর আগে তো একাধিক এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ আমরা পেয়েছি। এবার আসছে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার কথা, পূর্ব বর্ধমানের পরিযায়ী শ্রমিকের। কিন্তু সেই আবহেই কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের এক নেতা, আইএনটিটিইউসির একজন নেতা, তিনি যে বক্তব্য রাখলেন তাতে কিন্তু রন্ধ্রে রন্ধ্রে রয়েছে ভয়, আতঙ্ক। দেখুন, ঠিক আছে, দেখা যাবে, ঠিক আছে বলে বেরিয়ে চলে যাবে। আর তোমার রাস্তায় করতে হবে, তুমি যত পারবে মহিলাদের নিয়ে বাড়ি বাড়ি যত যেতে পারে, একবার শুধু দেখিয়ে দেয় মহিলা, যত মহিলাদের কাছে যাবে, ছেলেরা কিন্তু ঘরের মধ্যে গিয়ে বসতে পারে না, কিন্তু তোমরা রান্নাঘরে গিয়ে বসতে পারো। যারা রান্না করে তাদের সঙ্গে গল্প করতে পারো, শুধু গল্প করবে, গল্প করে ভোটার লিস্টের কথা বলবে। আর বিজেপি এই দুর্নীতি, বিজেপির এই অসভ্যতা, বিজেপির এই ফাজলামি, এর বিরুদ্ধে তোমরা বলবে। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের
এনআরসি ক্যাম্পে ঢুকাতে, ডিটেনশন ক্যাম্পে ঢুকাতে চাইছে, সেটা তার বিরুদ্ধে মানে মহিলাদের ভয় পাইয়ে দেবে। এমনি দেখুন মহিলা তো অপেক্ষা করে, মহিলাদের ভয় পাবে। আপনাদের মহিলাদের ভয় না পাওয়ালে বাড়ির পুরুষ মতো বাড়িতে থাকে না, ওই বলে যাবে ঠিক আছে দেখা যাবে ঠিক আছে বলে বেরিয়ে চলে যাবে, আর মহিলাদের যন্ত্রণা হবে। আর বিয়ালদের পেছনে লাগতে হবে। নিরপেক্ষ কাজ করার অসুবিধা নেই, যদি নিরপেক্ষ কাজ না করে তাকে কিন্তু কাজ করতে দেওয়া হবে না। এটা আনফর্চুনেটলি আমি মানে বিতর্কে যাওয়ার আগে অনির্বাণকে একটা প্রশ্ন করতে চাই। অনির্বাণ, যদি হিস্ট্রি অফ লিডারশিপ কিংবা থিওরি অফ লিডারশিপ পড়ি, একজন লিডার তাকে অসম্ভব ভালো ওরেটার হতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন, নরেন্দ্র মোদী যেমন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যেমন, জ্যোতি বসু যেমন ছিলেন অসম্ভব ভালো ওরেটার। এ তোমাদের নেতা, তো কথার এক লাইন বোঝা যায় না কি বলছেন। তবুও তোমার সুবিধার্থে লাইনগুলো বলে দিই উনি কী বলেছেন। উনি বলেছেন বিজেপি চক্রান্ত করে এনআরসির মধ্যে দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, এই বলেই বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাতে হবে। ছেলেরা ঘরে গিয়ে বসতে পারে না, কিন্তু মেয়েরা ঘরে গিয়ে বসতে পারে। বলবে বিজেপি ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে, মহিলাদের ভয় পাইয়ে দেবে। মহিলা কর্মীদের এই বক্তব্য রাখছেন বামনগাছি রক্তদান শিবিরের একটি অনুষ্ঠানে। যিনি রাখছেন তার নাম, তিনি আইএনটিটিইউসির উত্তর 24 পরগনার সভাপতি তাপস দাশগুপ্ত। কিছু বলবে? অবশ্যই বলবো। তার শব্দ চয়নে গন্ডগোল থাকতে পারে, মেসেজে কোনো ভুল নেই। কারণ এসআইআর এর আড়ালে এনআরসি এবং তার ফলশ্রুতি ডিটেনশন ক্যাম্প, এগুলো হয় কি হয় না এটা আসামে আমরা দেখেছি, এবং এর আগেও বেশ কিছু এসআইআর হয়নি। আসামের এনআরসির কথা বলছি, এখানে তো এনআরসি হচ্ছে না, এখানে এসআইআর এর নামে এনআরসি হচ্ছে। কারণটা সেটা নিয়ে যদি আলাদা বিতর্কে আমরা যেতে পারি, ব্যাখ্যাটা আমি পড়ে যাচ্ছি। কিন্তু মূলত ডিটেনশন ক্যাম্প বস্তুটা কোনো আকাশ থেকে পড়েনি বা কোনো মানে তার ভাবনা থেকে তিনি বলছেন এমনটা নয়। এটা আসামে হয়েছে এবং এই ডিটেনশন ক্যাম্প ইত্যাদির কারণে এসআইআর এ কারো নাম না থাকলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এমন কথা তো খোদ নির্বাচন কমিশনও বলে। নির্বাচন কমিশন নিজের মতো করে যা যা বলেছে তার মধ্যে একটা জায়গা ছিল, যদি তুমি বিহারের ক্ষেত্রে মনে থাকবে, যে সে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বাদ দেবে, এটা বলেছিল। তো যখন চূড়ান্ত তালিকা বেরোয় তখন যখন জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয় কজন অনুপ্রবেশকারীকে বাদ দিলেন, তিনি নিশ্চুপ ছিলেন, একটা কথা বলেননি। অর্থাৎ এখানে নির্বাচন কমিশন কার্যত বিজেপি নেতাদের মতোই যে মিথ্যাচারের রাজনীতি সেটাই তো করছে। জ্ঞানেশ কুমারকে ভরসা করার কোনো কারণ নেই। এখানে এসআইআর এনআরসি কিনা এই বিতর্কে যাওয়ার আগে একটা কথা বলি, পথে নামছো এসআইআর নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি এই মর্মে। এসআইআর তোমাদের নেতারাই বলছে গিয়ে ভয় দেখাও, তো বিচারিতা হয়ে যাচ্ছে। ওনার শব্দ চয়নে গন্ডগোল থাকতে পারে, কিন্তু এসআইআর নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে না, এসআইআরটাই আতঙ্কের। আজকে তুমি আমাকে বলো 2002 সালে হয়েছিল, কোথায় আতঙ্কে? দেয়ার ইজ আ বিগ ডিফারেন্স, আই উইল টেল ইউ। 2002 সালে কোন কোন ডকুমেন্ট চাওয়া হয়েছিল তালিকা দেখো, আসাম এনআরসিতে কি ডকুমেন্ট চাওয়া হয়েছে তালিকা দেখো, 2025-এর এসআইআর এ কোন ডকুমেন্ট চাওয়া হয়েছে তালিকা দেখো। আসাম এনআরসির সঙ্গে 2025-এর এসআইআর এর যে তালিকা ডকুমেন্টে তার মিল আছে, হুবহু মিল আছে, 2002 এর সঙ্গে নেই। অর্থাৎ আমি একটু আমি যে কাউকে চ্যালেঞ্জ করতে পারি, আমাকে চ্যালেঞ্জ করুক, আমি ডেটা দেখিয়ে দেবো। আমি একবার শক্তিদার কাছে যাবো। শক্তিদার, সত্যি কি আতঙ্কের এসআইআর, নাকি এসআইআর একটা প্রক্রিয়াটা সাংবিধানিক প্রক্রিয়া? 2002-এও হয়েছে, 2025-এও হচ্ছে। আমি বলি 94-95 সালে এসআইআর হয়েছিল, 2002-03 হয়েছিল, তার ঠিক 20 বছর পর এসআইআর হচ্ছে পশ্চিমবাংলায়। তার আগে বিহারে যে হলো, প্রথমে 65 জন বাদ গেল, পরবর্তীকালে 65 লক্ষ বাদ গেল, পরবর্তীকালে ইয়ে করে আবার 18 লক্ষ তাকে অ্যাড করা হলো, আলটিমেট 47 লক্ষ ভোটার বাদ গেল। আমার বক্তব্য হচ্ছে যে এসআইআর, সিএ, এনআরসি, দে আর মেড ফর ইচ অ্যানাদার। একটা কথা, ডিটেনশন ক্যাম্পটা কেন কথাটা উঠছে, এই যে হেমন্ত বিশ্ব শর্মা, আসামে নিশ্চয়ই আপনাদের মনে আছে ঠিক এইরকমই একটা পরিবেশ বেশ কিছু বছর আগে অগপ তৈরি হয়েছিল আসাম গণপরিষদ, এবং তদানীন্তন সময় সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রফুল্ল মাহান্তি। আজকে যে কথা মানে বিজেপি এবং এসআইআরের নামে করতে চাইছে, আমি একটা কথা পরিষ্কারভাবে আমাদের স্ট্যান্ডটা বলে দিই। 4 তারিখে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস রোডে আমরা বিক্ষোভ দেখাবো। আমরা বলবো প্রকৃত ভোটারের একটা নামও বাদ যাতে না যায়, অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে দেওয়া, বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে দেওয়া, এবং যে যে ডকুমেন্টস চাইছে। আজ থেকে 40-50 বছর আগে কটা নার্সিংহোম ছিল, কটা প্রসূতি সদন ছিল, বাড়িতে দাইমালা এসে তারা বাচ্চা প্রসব করাতে। ঠিক, আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি। একবার তন্ময়বাবুর কাছে যাবো, কারণ আমার একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা। তন্ময়বাবু, এসআইআর এর মোড়কে আপনারা এনআরসি এবং সিএ আনতে চাইছেন। দেখুন, আপনি তো জানেন হচ্ছে ইলমাস, যে এনআরসির কোনো কথাই পুরো দেশে নেই।
এবার আসামের কথা হচ্ছে, আসামে আপনারা জানবেন যে এনআরসির যে চুক্তিটা হয়েছিল, এনআরসি হবে, সেটা কংগ্রেস আমলে হয়েছিল। আর তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি হয়েছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে। তো সেখানে হচ্ছে সেইভাবে আসামে হয়েছে। আমি একটু ক্লিয়ার করব যে রেস্ট অফ দ্য কান্ট্রিতে এনআরসির কোনো মানে কিছু দেশে নেই এই মুহূর্তে। আর এসআইআর সঙ্গে তো এনআরসি কোনো সম্পর্কও নেই। কিন্তু এনআরসি পৃথকভাবে কি কোথাও হচ্ছে? হ্যাঁ, পৃথকভাবে কি কোথাও এনআরসি হচ্ছে কিংবা কোনো পরিকল্পনা চলছে? কোথাও কোনো এনআরসি কোনো পরিকল্পনা এখন নেই, বা কোনো বিলও পাস হয়নি। কারণ এনআরসি বিল হতে গেলে গত দুটো ভোটে এই এনআরসি আর সিএ এর জুজুটা আনলেন কেন বলুন? না না, এনআরসি আসেনি, জুজু আসেনি। এনআরসি জুজু নেওয়া হয়েছে তৃণমূল, কারণ ভোটের জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য, মুসলিম ভোট পাওয়ার জন্য। গিরিরাজ সিং কি তৃণমূল? বিল পাস হয়েছে, সিএ বিল পাস হয়েছে পার্লামেন্টে। পড়াশোনা করে আসেন, পড়াশোনা করে আসেন। এটা হচ্ছে মোদি পার্লামেন্টে অমিত শাহ বলেছিল, আজকে একটা জিনিস অন্তত স্পষ্ট হলো, স্পষ্টভাবে আমজনতার সামনে এলো, দেশকে নিয়ে রাজনীতি করা যায়, দেশের আবেগকে নিয়ে রাজনীতি করা যায়। ভোটের জন্য বিশ্বাস করুন নেতারা যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু যখন আপনি বাজারে গিয়ে একটা পেন কেনেন কিংবা একটা দেশলাই কাঠি কেনেন, কি করেন? হাজারবার পেনটাকে এরকম একটা কাগজে পেনটাকে ঘষে ঘষে দেখেন পেনটা চলছে তো। বাজার থেকে যখন একটা ফ্রিজ কিনে আনেন, মিক্সি কিনে আনেন, হাজারবার দেখেন ব্যাপারটা চলছে তো। সরকার নির্বাচনের সময় ভুলে যান কেন? সরকার নির্বাচনের সময় মাথায় রাখুন, যাদের ভোট দিয়ে আনছেন তারা চলবে তো, তারা আপনাকে, আপনার দেশকে, এই ভারতবর্ষকে চালাতে পারবে তো, নাকি শুধুই কুমির ছানা দেখিয়ে ভোট নিয়ে ভাগলবা? ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।